আপনি জানেন আমার পরিবার, আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। আমি যদি ক্লিয়ারলি বলি, সেদিন পদ্মায় সার্জিস, হাসনাত, আসিফ যে তিনজন ছিল, তারা যদি বিশ্বাসঘাতকতা করার বিন্দুমাত্র ইন্টেনশন থাকতো, এই আন্দোলনের হয়তো রেজাল্ট অন্যদিকে হতে পারতো। আমি এটা আসলে বুঝাতে পারবো না। আমাকে হলে বাধ্যতামূলক ছাত্র রাজনীতি করতে হয়েছে। এটা সম্ভবত সর্বোচ্চ 30 মিনিট হতে পারে, এর মধ্যে ডিসিশন নেওয়া হলো যে পরশু নয়, কালকেই লং মার্চ। মানে আপনার সেই স্ট্যাটাস কি? সত্যি কথা বলতে, ওই প্রত্যেকটি স্ট্যাটাস দেওয়ার জন্য আমাদের শরীর দেওয়ার সময় আমাদের শরীর শিউরে উঠছিল। সকল রাজনৈতিক দল আমরা যারা রয়েছে এখন বাংলাদেশে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে, মানে যতদিন না জনগণের দ্বারা নির্বাচিত একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার হচ্ছে, ততদিন পর্যন্ত আসলে আমাদের সবাই ধৈর্য ধরা, অপেক্ষা করা। মানে যখন আমি মাস্কটি খুলি, আশেপাশে সব মানুষ মানে বুঝতে পারে যে আমি সার্জিস। মানে তখন তাদের যে চিৎকার, মানে যারা ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ছিল, ডিসিশন মেকিং বা পলিসি মেকিংয়ের জায়গাটাতে, যেন একজন তাকে মেরে ফেলা হলে একজনকে মেরে ফেলা হোক, আরেকজন যেন থেকে যায়। এই জন্য আমরা সবাই কিন্তু শাহবাগ আসিনি। একজন হয়তো শাহবাগে ছিলাম, একজন সায়েন্স ল্যাবে। আমরা একটু আগস্টের দিকে যাই, যখন সরকারের বলা যায় যে পতন ঘণ্টা বেজে গেছে। সেই মুহূর্তের পরিবেশটা কেমন ছিল? কিভাবে আপনারা যোগাযোগ স্থাপন করছিলেন? কিভাবে আপনারা এই যে ঢাকা চলো প্রোগ্রাম আপনারা দিলেন, এই গল্পটা যদি একটু বলেন। দেখুন, এখানে হচ্ছে 3 তারিখে যখন আমি একদম যদি শর্ট করে বলি, আমি আপনাকে বলেছি প্রত্যেক দিনের ঘটনা লেখার জন্য একটি বই প্রয়োজন। আসলে আমি যদি একদম সামারি জাস্ট ছোট্ট করে বলি, 3 তারিখে যখন আমরা আমাদের জায়গা থেকে এক দফার ঘোষণায় গেলাম, এই এক দফার ঘোষণায় যাওয়ার পর থেকে আমাদের 4 তারিখে আমাদের একটি প্রোগ্রাম ছিল আসলে। তো সেই 4 তারিখের প্রোগ্রামটিতে আমরা কিন্তু এক একজন সমন্বয়ক যারা ছিলাম এখানে আসলে দায়িত্বটি পালন করছিলাম, কমিউনিকেট করার চেষ্টা করছিলাম। তারা বিভিন্ন এক একজন এক এক জায়গায় ছিলাম। আমাদের মাথায় এটি ছিল যে স্নাইপার দিয়ে হোক বা শ্যুট করে হোক, কোনো একটি নির্দিষ্ট জায়গায় যদি হিট করা হয়, যেন একজন সমন্বয়কই, মানে যারা ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ছিল, ডিসিশন মেকিং বা পলিসি মেকিংয়ের জায়গাটাতে, যেন একজন তাকে মেরে ফেলা হলে একজনকে মেরে ফেলা হোক, আরেকজন যেন থেকে যায়। এই জন্য আমরা সবাই কিন্তু শাহবাগ আসিনি। একজন হয়তো শাহবাগে ছিলাম, একজন সায়েন্স ল্যাবে, একজন ফার্ম গেটে, একজন মিরপুরে। এবং আমরা মাস্ক পরে এমনভাবে ছিলাম যেন এটি বোঝা না যায় যে এখানে স্পষ্ট এই সমন্বয়ক আছে। আমাদেরকে যেন আসলে আমাদের উপস্থিতি, আমাদের ওখানে প্রয়োজন, আমাদের মনে হচ্ছিল অবজার্ভ করার জন্য অবস্থা কি, সিচুয়েশন কি। কিন্তু আমার ফেস দেখিয়ে সবাইকে ওই টাইমে বোঝাতে হবে আমি এসেছি, এটা অত গুরুত্বপূর্ণ ছিল না। এই কারণে তারা হয়তো আমাকে দেখছে আমি আসছি, তারা ওই জায়গায় হয়তো উৎসাহিত হবে, কিন্তু আমি তো জানি না কার উদ্দেশ্য খারাপ, আমি তো জানি না কে কিসের এজেন্ট, আমি জানি না এখানকার কে স্নাইপার কোথায় বসে আছে। সো এনি টাইম এনিহোয়ার থেকে শ্যুট হতে পারে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। নিজেদের মধ্যে আমরা বুঝতে পারছিলাম আমাদের ফোনের উপর নজরদারি করা হচ্ছে। আমরা তাও বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করছিলাম, কিন্তু মাঝে মাঝে যোগাযোগ করতে আমাদের জায়গা থেকে ব্যর্থ হচ্ছিলাম। তারপরও যখন ওই 4 তারিখ আসলে আমরা কিন্তু প্রথমে এটি ঘোষণা দিয়েছিলাম যে আমাদের লং মার্চটি হবে 6 তারিখে, কিন্তু আমাদের মধ্যে হঠাৎ করে এই কথাটি একজনের মাধ্যমে আসলো যে এই 6 তারিখে এটি যদি হয় আসলে, তাহলে এই মাঝখানের 5 তারিখ আসলে অনেক কিছু হতে পারে। আমরা যখন আলোচনা করছিলাম আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল আসছিল। এই 5 তারিখে আমাদেরকে আবার গুম করে ফেলা হতে পারে, নেতৃত্বের জায়গায় একটা শূন্যতা আসতে পারে। দ্বিতীয়ত, এই 5 তারিখের একদিনের সময়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার নতুন করে এই অভ্যুত্থান ধ্বংস করার প্ল্যান করতে পারে, এই সময়টি তারা পেয়ে যাচ্ছে। তৃতীয়ত, এই 5 তারিখের যে মধ্যবর্তী সময়টুকুতে ফ্যাসিস্ট হাসিনার দেশের এবং দেশের বাইরের যে দোসররা, এই দোসররা ঐক্যবদ্ধ হয়ে নতুন একটি পরিকল্পনা বা ছক করতে পারে। এই তাদের ঐক্যবদ্ধ হওয়ার বা প্ল্যান করার আমরা একটা সময় দিয়ে দিচ্ছি। আবার আমরা যে একটি স্পিরিট নিয়ে 3 তারিখে যে ঘোষণা দিয়েছি, ছাত্র জনতার যে একটি সমুদ্র দেখেছি আমরা শহীদ মিনার থেকে শুরু করে পুরো ঢাকায়, এই স্পিরিটটিকে 4 তারিখের 5 তারিখের নির্দিষ্ট কোনো প্রোগ্রামের মাধ্যমে আসলে এই স্পিরিটটিকে দমিয়ে দেওয়া হতে পারে। আবার আরেকটি জিনিস হতে পারে যে এই যে 5 তারিখের সময়টি, এই যে মধ্যবর্তী সময়টি, এই সময়টুকুতে আমাদের যে পরিকল্পনার জায়গাগুলো, এই পরিকল্পনার জায়গা বা যারা বাইরে থেকে আসবে, এই যে লং মার্চটি হবে, তাদের আশাকে মানে বাধাগ্রস্ত করা হতে পারে, তাদের উপর জেলায় জেলায় নির্বিচারে হামলা হতে পারে। এরকম বিভিন্ন জিনিস আমাদের মাথায় কাজ করছিল এবং আমাদের ভিতরে যে স্পিরিটটি ছিল 5 তারিখের এই একদিনের গ্যাপে এই স্পিরিটটি কমে যায় কি না, এটি নিয়েও আমাদের মাথায় কাজ করছিল। তো আমরা যখন 3 তারিখে একটি জনসমুদ্র পেয়েছি, 4 তারিখে জনসমুদ্রের মতো রেসপন্স পেয়েছি পুরো বাংলাদেশের জেলায় জেলায়, সেই জায়গা থেকে 5 তারিখে আমরা ইনস্ট্যান্ট আবার এটা সম্ভবত সর্বোচ্চ 30 মিনিট হতে পারে, এর মধ্যে ডিসিশন নেওয়া হলো যে পরশু নয়, কালকেই লং মার্চ। মানে আপনার সেই স্ট্যাটাস কি?
সত্যি কথা বলতে ওই প্রত্যেকটি স্ট্যাটাস দেওয়ার জন্য আমাদের শরীর দেওয়ার সময় আমাদের শরীর শিউরে উঠছিল, আমাদের শরীর কাঁপছিল। আমরা জানি আমরা আমাদের পরিবারের সাথে আসলে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছিলাম। যেদিন আমি ডিবি অফিস থেকে বের হই, আমার বাবা মা, আমার দাদা দাদি, পরিবারের সবাই, চাচা চাচিরা কীভাবে যে কান্না করছিল ফোন দিয়ে আমরা যেন বাড়িতে চলে যাই। কিন্তু আমার জায়গা থেকে বা আমাদের অন্যান্যদের জায়গা থেকেও হয়তো এই কলগুলো এসেছিল, তাদের হয়তো মনে হচ্ছিল, যেটি আমার মনে হচ্ছিল যে আমি যদি আজকে এই জায়গা থেকে চলে যাই, নেতৃত্বের একটি জায়গা থেকে আমি বাড়িতে গিয়ে বসে থাকি, আমি বাংলাদেশের ইতিহাসে আজকে থেকে 10, 15, 20, 30 বছর পর ইতিহাসে একজন কালপ্রিট হয়ে থাকবো। সৃষ্টিকর্তা আমাকে সুযোগ দিয়েছেন এই জায়গাটিতে নেতৃত্বের জায়গায় কাজ করা। সৃষ্টিকর্তা সবাইকে এই সুযোগ দেন না। সেই জায়গায় আমি যদি চলে যাই, হয়তো আমার জীবন বাঁচবে, কিন্তু সারা জীবন এই কালপ্রিট একটি ট্যাগ নিয়ে, এই বিশ্বাসঘাতক একটি ট্যাগ নিয়ে আমার বাঁচতে হবে। আমি দেশে থাকি, দেশের বাইরে যাই, দেশের বাইরে তো আমার বাংলাদেশি কমিউনিটি থাকবে, সেই জায়গায় আমার এই ট্যাগ নিয়ে বাঁচতে হবে। তো এরকম একজন বিশ্বাসঘাতক কাপুরুষ হয়ে বেঁচে থাকার চেয়ে একজন বীর হয়ে ওই যার গুলির সামনে হোক, ফ্যাসিস্ট সরকারের গুলির সামনে দাঁড়িয়ে যাওয়া, মরে যাওয়া, সালাম, বরকত, রফিকের মতো নামগুলো, আসিফ, আবু সাইদ কিংবা মুগ্ধের মতো নাম হয়ে থাকা, এটা অনেক বেশি গর্বের। সেই জায়গা থেকে ডিবি অফিসে ওই দিন বের হওয়ার পর থেকে আমি কিন্তু আমার পরিবারের সাথে কন্ট্যাক্ট অফ করে দিয়েছিলাম, কারণ তারা ফোন দিয়ে এই কান্নাকাটি করে, চলে যেতে বলে। এগুলো তো আমাকে মেন্টালি আরও উইক করে দিচ্ছিল। এমনিতে আমরা একটা মেন্টাল বিশাল ট্রমার মধ্যে, জীবনের নিরাপত্তাহীনতার মধ্যে ছিলাম। সেই জায়গা থেকে তখন আমরা ওই পোস্টটি, আমি আমার জায়গা থেকে সেটি দিয়ে, আমি দেখলাম হাসনা তো একটি পোস্ট দিল, সবাই আমাদের যারা রয়েছে, নাহিদ বলি, ওরা আসিফ, ওরা ওদের জায়গা থেকে পোস্ট দিল। তো এরপরে আসলে যখন এটা দেয়া হলো, আমরা আসলে তখন রেসপন্সটা ঠিকমতো বুঝতে পারছিলাম না, কারণ নেটওয়ার্কের সমস্যা ছিল ওই টাইমে। মানুষ আসলে, আমরা যখন এটি ঘোষণা করলাম তখন কিন্তু কারফিউ ঘোষণা দিয়ে দেওয়া হলো, মানুষ আসতে পারবে কি না এসবের চিত্র তো আমরা ওইভাবে বুঝতে পারছিলাম না। আমাদের সামনে টিভি নেই, সোশ্যাল মিডিয়ায় কাজ করার চেষ্টা করছি, নেটওয়ার্ক সবসময় পাচ্ছি না। এই জায়গাগুলো আমাদেরকে ভাবাচ্ছিল, এটা ট্রু। বাট মনে হচ্ছিল শুধু একটা জিনিস, মানে নিজেরা ভাবছিলাম আর নিজেদের গা শিউরে উঠছিল যে আমরা যদি এভাবে একটা মিছিলের, এরকম একটা ঘোষণা দিয়ে একটা মিছিলের সামনের লাইনে দাঁড়িয়ে আসলে মানে আমরা শহীদ হতে পারি, এর চেয়ে গর্বের কিছু হতে পারে না। মানে কয়জন মানুষের এই সৌভাগ্যটুকু হয় এরকম একটি ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম সারিতে দাঁড়িয়ে ওই গুলিটি খেয়ে শহীদের নামে নিজের নাম লেখানোর। সেই জায়গা থেকে আমরা আসলে এই স্ট্যাটাসটি দেই, এবং আপনি দেখে থাকবেন 5 তারিখে সকালবেলায় আমরা একটার পর একটা স্ট্যাটাস দিতে থাকি যে মানুষ যেন উদ্বুদ্ধ হয়। আমরা এই স্ট্যাটাস দিই যে আপনারা যদি আসেন তাহলে আমাদের এই স্বাধীনতা, আর আপনারা যদি না আসেন তাহলে আমাদের হবে মৃত্যু। এরকম স্ট্যাটাস আমরা আমাদের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করি, বিভিন্নভাবে মানুষকে এই জায়গায় টাচ করার চেষ্টা করি। এবং এটা সত্যি 5 তারিখে সকালে বিশ্বাস ছিল মানুষ নেমে আসবে, কিন্তু মনের ভিতরে কিন্তু সন্দেহ উকি দিচ্ছিল যে কি হবে। যে আমরা সকাল 10টার দিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রচুর সেই সময় বৃষ্টি হচ্ছিল সব দিকে। আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছিলাম শহীদ মিনারে গুলি চালানো হয়েছে, চানখারপুলে গুলি চালানো হয়েছে, বিভিন্ন জায়গায় গুলি চালানো হচ্ছে, শ্যুট করা হচ্ছে স্নাইপার দিয়ে। সেই জায়গাটিতে আমরা আসলে কিছুটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম। আমাদের তখনও কিন্তু নেটওয়ার্ক 1 ঘন্টার জন্য শাটডাউন করে দেওয়া হয়েছিল 5 তারিখে সকালের দিকে। হঠাৎ করে যখন নেটওয়ার্কটি ফিরল তখন আমার জায়গা থেকে আমার স্পষ্ট মনে আছে, আমি যখন আসলে যেই জায়গায় ছিলাম সেই জায়গা দিয়ে আসলে ধীরে ধীরে বের হওয়া শুরু করি। মানুষ 1-2 জন আছে, আমি মাস্ক পরে আছি, পতাকা লাগিয়ে আছি, এমনভাবে আছি যেন আমাকে চিনতে না পারে। ওই মুহূর্তে আমি চাই আমি শাহবাগের মঞ্চে এসে একেবারে দাঁড়াবো, তখন আমি আমার মাস্ক এসে খুলে ফেলবো। তখন ওই জায়গাটিতে আমি যখন ওই রাস্তা দিয়ে আসছিলাম, কিছুক্ষণ রাস্তা দিয়ে আসতে আমাদের অনেকক্ষণ হেঁটে আসতে হয়েছে। মানুষ আমরা দেখতে পাচ্ছি এদিক ওদিক থেকে, কিন্তু ওই জায়গাটিতে যে বিষয়টি হয়েছিল, কিছুক্ষণ পরে শাহবাগের কাছাকাছি আসার পূর্বেই কোনোভাবে আমরা জানতে পারি যে শেখ হাসিনা পতন হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। মানে আসলে ওই সময়ের যে ইমোশনটি, সেটি কোনোভাবে প্রকাশ করা সম্ভব নয়। কারণ মানে ব্যাপারটা তো এরকমই ছিল যে ওই টাইমে যদি এই বাংলাদেশের গণমানুষ ওই মুহূর্তে ওখানে নেমে না আসতো আসলে, কিংবা ওই মুহূর্তে আমরা এই বিষয়টি না হতো, আমরা জানতাম। আমরা আসলে বাংলাদেশ সেনাবাহিনীকে একটা ধন্যবাদ দিতে চাই যে তারা প্রতিষ্ঠান হিসেবে ওই জায়গায় ওই কার্ডসটি দেখিয়েছে যে তাদের একটা স্বতন্ত্র ডিসিশন ছিল। তাদেরকে কিন্তু ফোর্সফুলি বাধ্য করা হয়েছিল বা বলা হয়েছিল তারা যেন এখানে গুলি চালায়, সরকারকে রক্ষা করার জন্য যা করার করে। তারা কিন্তু তাদের প্রতিষ্ঠানের কথা চিন্তা করে ডিসিশনটি নিয়েছিল। মানে আমরা ছেলে মানুষ তো, আমরা আমাদের ইমোশন আটকে রাখার সর্বোচ্চ চেষ্টা করি, আমাদের যে চোখের পানি সেটি আটকে রাখার মানে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি।
কিন্তু ওই মুহূর্তগুলো আসলে কোনো দিন বোঝানো সম্ভব না। আমি আমার এই ইমোশন মিডিয়ায় প্রকাশও করতে চাই না, এগুলো থাক ভিতরে। আমরা কোনো দিন হয়তো কোনো কিছু একটা বই বা কিছু একটা লিখবো, যেখানে প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আমাদের অবস্থা নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু মানে যখন আমি মাস্কটি খুলি, আশেপাশে সব মানুষ মানে বুঝতে পারে যে আমি সার্জিস, মানে তখন তাদের যে চিৎকার, মানে বিজয়ের যে আনন্দ, এগুলো আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মানুষ যেভাবে আসলে ওই মুহূর্তে এক একজন যেভাবে মানে তাদের এই বিজয়ের মাধ্যমে তারা এক একজন চুমু খাচ্ছিল, তারা এক একজন মানে মাথায় তুলছিল, কাঁধে তুলছিল, এক একজন যেভাবে চিৎকার করছিল, এগুলো কোনোদিন বোঝানো সম্ভব না। আমাদের মনে আছে আমি যেখানে ছিলাম ওইখান থেকে হয়তো গণভবনের দূরত্ব কয়েক কিলোমিটার, 3-4 কিলোমিটার, কিন্তু মানুষজন মানে এভাবে কাঁধে করে নিয়ে মানে স্লোগান দিতে দিতে, নতুন বাংলাদেশের পুনর্জন্মের এই স্লোগান দিতে দিতে কীভাবে আমাদেরকে গণভবন পর্যন্ত ঠেলতে ঠেলতে নিয়ে গিয়েছে মানুষ। মানে এই বিজয়ের অনুভূতি, আনন্দ, এগুলো বোঝানো সম্ভব নয় কোনোভাবেই মানুষকে। মানে আমরা চাই আমাদের এই ইমোশনটাকে এখন রেখে এই বিজয়ের আনন্দ হয়তো সেদিন প্রকাশ করব, যেদিন বাংলাদেশের গণমানুষের ভোটে একটি সরকার হবে। তার পূর্ব পর্যন্ত মানে আমার মনে নেই লাস্ট কবে আমার চোখ থেকে এক ফোঁটা পানি আমি ইচ্ছাকৃত বের হতে দিয়েছি। তো মানে আমি সবসময় চাই ইমোশনটিকে আটকে রাখতে, এবং ইমোশন আমি অবশ্যই কোনো একদিন না একদিন প্রকাশ করব। সেটি অবশ্যই হবে সেদিন যেদিন বাংলাদেশের মানুষের একটি নির্বাচিত সরকার হবে স্বচ্ছ ভোটের মাধ্যমে। মানে এটা কিন্তু খুব সহজ কাজ নয় আসলে, যে আপনি এমন একটা জায়গায় থাকবেন, আপনি আপনার পরিবারের সবচেয়ে বড় সন্তান, আপনার বাবা মার সবচেয়ে আশার জায়গা, আপনি প্রথম পরিবার থেকে বিশ্ববিদ্যালয়ে এসেছেন, মানে আপনি এমন একটি জায়গায় যাচ্ছেন যে চাইলেই মানে আপনি যেহেতু লাইনের সামনে প্রথমে থাকবেন, মাঝখানে থাকবেন, আপনি যে কোনো মিছিলে দেখেন সার্জিস বলেন, হাসনাত বলেন, বা যারাই আরও আমাদের যারা সমন্বয়করা হচ্ছে, যে কোনো একটি লাইনের সামনে ছিল, মাঝখানে ছিল। আপনি রাজাকারের যে মিছিল, সেই মিছিল দেখেন, প্রত্যেকটি জায়গায় দেখেন, থাকতে হয়েছে। এটা আমাদের দায়বদ্ধতার জায়গা, মানুষের যে আস্থা আমাদেরকে শো করেছে, আস্থার প্রতিদানের জায়গা। সো ওই মুহূর্তে যদি 1-2টা গুলি চলতো, সেগুলো আগে আমাদের বুক ভেদ করে বের হয়ে যেত আসলে। সো যখন আমরা তখন নামি, আমাদের বাবা মার কথা আমাদের মাথায় অনেক কাজ করছিল, আমাদের পরিবারের কথা, সারা জীবনের কথা, কিভাবে আমরা আমাদের পরিবারের সাথে একসাথে বড় হয়েছি, আমাদের দাদা দাদি, আমরা যৌথ ফ্যামিলিতে একসাথে বড় হয়েছি, তাদের ওই যে ইমোশনগুলোর কথা, এগুলো আমাদের তখন মাথায় কাজ করছিল প্রচুর। বাট এটি মনে হচ্ছিল যে এটা তো আল্লাহ প্রদত্তভাবে, সৃষ্টিকর্তা প্রদত্তভাবে আমাদেরকে এরকম একটি গুরুত্বপূর্ণ নেতৃত্বের জায়গায় রাখা হয়েছে। দেশের এত কোটি মানুষের সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারি না, 16 বছর এই সুযোগ কখন আসে নাই। সো এটা আমি কখনো আমার একটা জীবনের জন্য এই সুযোগের সাথে কোনো দিন মানে বিন্দুমাত্র এখান থেকে এক পা পিছু হটতে পারি না আসলে। এবং খুবই খারাপ লাগতো, এটা সত্যি যে আপনি জানেন আমার পরিবার, আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। আমি এটা আসলে বুঝাতে পারবো না, আমাকে হলে বাধ্যতামূলক ছাত্র রাজনীতি করতে হয়েছে। আমার বাবার প্রতি কী লেভেলের আসলে চাপ গিয়েছে একদম আওয়ামী লীগের ঊর্ধ্বতন, একদম সেন্ট্রাল কমান্ড থেকে। জাহাঙ্গীর কবির নানক নিজে আমার বাবাকে ফোন দিয়ে বলেছে যে কোনোভাবে থামাতে না হলে কিন্তু আমার পরিবার বা আমার কারো অবস্থায় ঠিক থাকতে পারবে না। কিভাবে আমার পরিবারকে চাপগুলো দেওয়া হয়েছে, এবং আমার পরিবার মানে তাদের উপর আলাদা একটা মেন্টাল ট্রমা গিয়েছে। এই মানে যারা আসলে একটা নিউট্রাল জায়গা ছিল, যারা এই ফ্যাসিস্ট সরকার একদম মন থেকে চাইতো না, তাদের একটা মানে জায়গা একরকম। আর যাদের ধরেন আমার জায়গায় যদি বলে, আমার বাবা যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, আমাদেরকে কিন্তু আগে ওই যে একটা বৃহৎ জায়গা অ্যাটাচমেন্ট, ওইখান থেকে বের হয়ে নিউট্রাল জায়গায় আসতে হয়েছে, এখান থেকে বের হয়ে বিরোধিতার জায়গায় যেতে হয়েছে, আমাদেরকে কিন্তু কয়েকটা স্টেপ পার করতে হয়েছে। এই জায়গাগুলো আমাদের জন্য আরও অনেক বেশি টাফ ছিল, যেটা একজন সাধারণ যা নিউট্রাল তার জন্য এতটা টাফ ছিল না। এবং সবচেয়ে বড় কথা, যখন এখন আমরা দেখি, আমি আমার একটা স্ট্যাটাসের মাধ্যমে ক্লিয়ার করেছিলাম, আমাদের যারা এই প্রথম সারির এই জায়গায় ছিল 5-7-10 জন যাদের কথাই বলি, তাদের একজন যদি বিশ্বাসঘাতকতা করতো ওই সময়, এই আন্দোলন এত সহজে কখনোই সফল হতো না, এই অভ্যুত্থান সফল হতো না। সেই জায়গায় যখন এসব ঘেটে এনে ছাত্রলীগের বিভিন্ন কথা বলা হয়, আওয়ামী লীগের কথা বলা হয়, এখনও যখন এই কথাগুলো আনা হয় খারাপ লাগে। কিন্তু সবচেয়ে বড় কথা কি, এমন একটা দায়িত্বশীল জায়গা থেকে সব কিছু রেসপন্স করতে পারি না। বাট আমরা তো মানুষ না, ইমোশন আছে, এই ইমোশনগুলো আমরা চাইলেও সবসময় প্রকাশ করতে পারি না। আবার ছেলে হলে নাকি ইমোশন প্রকাশ করা যায় না, চোখ দিয়ে পানি আনা যায় না, নিজেকে দুর্বল দেখানো যায় না, চোখ দিয়ে পানি আসলে নাকি আমরা দুর্বল হয়ে যাই, সেই জায়গায় আমরা দেখাই না। কিন্তু আসলে খারাপ লাগে। মানে আমি যদি ক্লিয়ারলি বলি, সেদিন পদ্মায় সার্জিস, হাসনাত, হাসিব যে 3 জন ছিল,
তারা যদি বিশ্বাসঘাতকতা করার বিন্দুমাত্র ইন্টেনশন থাকতো, এই আন্দোলনের হয়তো রেজাল্ট অন্যদিকে হতে পারতো। আমাদের খারাপ লেগেছে পরে যে না, আমাদের অন্যতম সহযোদ্ধা নাহিদকে একই সময় নিয়ে কিভাবে টর্চার করা হয়েছে, তার শরীরের প্রত্যেকটি দাগ আমাদের চোখে সবসময় ভাসে। এই বিষয়গুলো তো প্রকাশ করার মতো নয়। যে যার জায়গা থেকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছে, কারো স্যাক্রিফাইস কোনো দিন আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। কারো হয়তো শরীরে টর্চারের দাগ আছে, কারো হয়তো নাই, কিন্তু কার যে স্ট্রাগল কী লেভেলের ছিল, কার যে কী সিচুয়েশন ফেস করতে হয়েছে, সেটা সেই শুধুমাত্র জানে, আর কেউ জানে না। ইভেন আমার সাথে যে হাসনাত ছিল সেও জানে না আমি কি বিষয়গুলো ফেস করেছি, আমার পরিবার কি ফেস করেছে সেটা তো হাসনাত জানে না, কিভাবে আমার পরিবারকে থ্রেট দেওয়া হয়েছে সেটা তো হাসনাত জানে না। এই বিষয়গুলো আসলে আমরা হয়তো কোনো একদিন কথা বলবো। আসলে ইমোশনালি জায়গায় যেতে চাই না, আমাদের এখন ইমোশন দেখানোর সময় না। আমি আমার জায়গা থেকে মনে করি আমাদের এখন ঐক্যবদ্ধভাবে দেশকে স্থিতিশীল করা, দেশকে একটা যেই জায়গায় আমরা দেখতে চাই সেই জায়গায় নিয়ে যাওয়া, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সকল রাজনৈতিক দল আমরা যারা রয়েছে এখন বাংলাদেশে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানে যতদিন না জনগণের দ্বারা নির্বাচিত একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার হচ্ছে, ততদিন পর্যন্ত আসলে আমাদের সবাই ধৈর্য ধরা, অপেক্ষা করা, সরকারকে সহযোগিতা করা, আবার সরকারের কোনো কাজ যদি পছন্দ না হয়, ঠিক না হয়, তাদের গঠনমূলক সমালোচনা করা, প্রেশার গ্রুপের হিসেবে কাজ করা। আমাদের এই কাজগুলো করা উচিত। যে আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, আমার প্রত্যেকটি মতের সাথে আপনার মতের মিল না থাকতে পারে, কিন্তু এই ছোট ছোট উদ্দেশ্য বা স্বার্থের জন্য, ছোট ছোট গ্রুপিংয়ের জন্য বা ছোট ছোট গোষ্ঠীগত রাজনৈতিক স্বার্থের জন্য আমরা যদি এখনই এভাবে মিথ্যাচার দিয়ে, গুজব দিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করি, সত্যি কথা এটা আমাদের খারাপ লাগে। সত্যি কথা এই বিভাজন বাংলাদেশ রাষ্ট্রের জন্য এই মুহূর্তে ভালো না। আমরা যেন এই জিনিসগুলো না করি।